উইন্ডো চলে এসেছে বার্সেলোনার ট্রান্সফার টার্গেট এবং বার্সেলোনার কি ধরনের স্ট্র্যাটেজি আমরা কিন্তু তার বেশ কিছু আভাস পেয়ে গেছি অলরেডি। সো চলুন এই ভিডিওতে আমরা আরও বিস্তারিত দেখার চেষ্টা করি যে আসলে কোন কোন প্লেয়ারকে সাইন করতে পারে এবং কোন পজিশনে বার্সেলোনার রিইনফোর্সমেন্ট জরুরিভাবে দরকার। সো আপনারা হয়তো অলরেডি জানেন যে বার্সেলোনা তাদের গোলকিপিং পজিশনে হুয়ান গার্সিয়া তাদের নগর প্রতিদ্বন্দ্বী স্প্যানিয়ল থেকে অলরেডি 25 মিলিয়ন ইউরো তার যে রিলিজ ক্লজ সেটা পরিশোধ করে সাইন করেছে। পরবর্তীতে নিকো উইলিয়ামস লেফট উইং পজিশনের জন্য, তার পাশাপাশি বার্সেলোনা লেফট ব্যাক পজিশনে আলেহান্দ্রো বালদের ব্যাকআপ হিসেবে অ্যালেক্স গ্রিমালদোকে সাইন করাতে পারে, জেরার্ড মার্টিনকে বিক্রি করে দিতে পারে। তাছাড়া লামাসিয়ান গ্রাজুয়েট জোফ্রে টরেন্টসকে প্রমোট দিতে পারে লেফট ব্যাক পজিশনে। এই পজিশনগুলোতে বেশ জোর গুঞ্জন শোনা যাচ্ছে। তার পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনেও কিন্তু সামনের সিজনের জন্য ডাউট রয়েছে। রোনাল্ড আরাহুর যে ফর্ম সাম্প্রতিক ম্যাচগুলোতে বা হাই ভোল্টেজ ম্যাচগুলোতে কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী তিনি পারফরমেন্স দেখাতে পারেননি, বা বিগ ম্যাচগুলোতে ব্লান্ডার করে বসার যে তার অভ্যাসটা সেখানে কিন্তু বেশ কিছু ম্যাচে বার্সেলোনাকে অনেকটা ভুগিয়েছে। সো রোনাল্ড আরাহোর বিগ ম্যাচগুলোতে ভুল করে বসার যে টেন্ডেন্সি সেটা কিন্তু বার্সেলোনাকে অনেকটা ব্যাকফুটে নিয়ে গেছে। সেটা আপনি চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির এগেইনস্টে বা এই লাস্ট সিজনে ইন্টার মিলানের এগেইনস্টের কথা বলতে পারেন। সো সব দিক বিবেচনা করে এই জানুয়ারির দিকে কিন্তু হচ্ছে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল যে রোনাল্ড আরাহো জুভেন্টাসে ট্রান্সফার করবেন বা জুভেন্টাসে চলে যাবেন, কিন্তু পরবর্তীতে তিনি বার্সেলোনাতে নতুন চুক্তি করতে রাজি হন এবং বার্সেলোনাতে থেকে যান। সো সব দিক বিবেচনা করে বার্সেলোনার ট্রান্সফার স্ট্র্যাটেজি যদি বলেন, সোফার সবচেয়ে যে বেস্ট কাজটা করছে তারা হচ্ছে গোলকিপিং পজিশনে টার স্টেগেনের পরিবর্তে হুয়ান গার্সিয়াকে দেখা যাবে। কারণ আপনি ফুটবলের কয়েকটা পজিশনে কম্পেনসেট বা কম্প্রোমাইজ করতে পারবেন না। বোর্ড যে বিষয়টা চমৎকার কাজ করেছে সেটা কিন্তু হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্টের একটা বিষয় থাকে, কারণ এখনও টার স্টেগেনের 2028 সাল পর্যন্ত চুক্তি রয়েছে এখানে। বার্লিক এসে কিন্তু এই বার্সেলোনার যে রীতিনীতি সেটা কিন্তু চেঞ্জ করেছেন এবং বার্সেলোনার লং টাইম সাকসেসের জন্য এই ডিসিশনটা অবশ্যই জরুরি ছিল। কারণ গোলকিপিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই গোলকিপিং পজিশনে দেখা যাবে সামনের সিজনে স্প্যানিয়ল অর্থাৎ বার্সেলোনার নগর প্রতিদ্বন্দ্বী স্প্যানিয়লের এই সিজনে লা লিগাতে বেস্ট গোলকিপিং পারফরমেন্স দেখানো হুয়ান গার্সিয়াকে সাইন করানোর কারণে বেশ কিছু কারণ ছিল। কারণ টার স্টেগেন তার এক্সপেকটেশন অনুযায়ী বার্সেলোনার হয়ে পারফরমেন্স দেখাতে পারছেন না। তার পাশাপাশি জাস্ট গত সিজনে এসিএল ইনজুরি বা বড় ধরনের ইনজুরির পরে কিন্তু জাস্ট কামব্যাক করছেন এবং সেই লেভেলের পারফরমেন্স দেখাতে পারেননি হাইয়েস্ট লেভেলে, যেটা একটা এলিট টিমের হয়ে খেলতে গেলে এলিট গোলকিপার হওয়া দরকার। সেখানে কিন্তু টার স্টেগেনের ফর্মে যথেষ্ট ঘাটতি দেখা গেছে। তার পাশাপাশি বার্সেলোনা ফাইন্যান্সিয়াল কন্ডিশন সব কিছু বিবেচনা করেই 25 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজে হুয়ান গার্সিয়ার মতো একজন আপকামিং ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপারকে সাইন করানো কিন্তু বার্সেলোনার জন্য বেস্ট একটা চয়েস ছিল। কারণ পরবর্তীতে হয়তো আপনি হুয়ান গার্সিয়াকে সাইন করালেন না, কিন্তু এর পরবর্তীতে কিন্তু ওই অনুযায়ী বা বার্সেলোনার স্টাইলের বা ওই ক্যাটাগরির গোলকিপার পাওয়াটাও কিন্তু টাফ হতো। সো সব দিক বিবেচনা করেন তো তারা বার্সেলোনা কিন্তু অল আউট স্প্যানিয়লের এই স্প্যানিশ গোলকিপারকে সাইন করেছে। সেখানে কিন্তু সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে হান্সি ফ্লিকের পুশ, অর্থাৎ হান্সি ফ্লিক চেয়েছিলেন যে টার স্টেগেন ইজ নট এনাফ ফর বার্সেলোনা। আর টার স্টেগেনের বেশ কিছু কাজের জন্য কিন্তু হান্সি ফ্লিক লাস্ট সিজনে তার উপর বিরূপ প্রতিক্রিয়া দেখেছেন। কারণ যখন রিপোর্টে অনুযায়ী বেশ কিছু সংবাদ মাধ্যমে এসেছে যে টার স্টেগেন যখন ইনজুরি থেকে ফেরেন তখন কিন্তু ইন্টার মিলানের এগেনস্টে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগে তিনি গোলকিপিং পজিশনে থাকার জন্য তার এজেন্টের মাধ্যমে চাপ দেন। লিগার শেষ ম্যাচে যেখানে হান্সি ফ্লিক ইনাকি পেনাকে দিয়ে স্টার্ট করান, এদিক থেকে কিন্তু টার স্টেগেন একটু
গেম টাইম কম পেয়েছেন, সে কারণে কিন্তু পরবর্তীতে সমালোচিত হতে এবং টার স্টেগেন তার রিজেন্টের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করেছেন বলেই জোরগুঞ্জন শোনা যাচ্ছে। সো তাছাড়া ড্রেসিং রুমের যে বিষয়টা রয়েছে, সো সব দিক বিবেচনা করে হ্যান্সি ফ্লিক লিটারালি টার স্টেগেনকে কাউন্ট করছেন না পরবর্তী নেক্সট সিজনের জন্য। আর এই কারণে সব দিক বিবেচনা করে বার্সেলোনা স্পানিয়েলের আপকামিং এবং ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার হুয়ান গার্সিয়াকে সাইন করছে। তাছাড়া বার্সেলোনা লেফট উইং পজিশনে নিকো উইলিয়ামসকে সাইন করবে এবং অলরেডি তারা কিন্তু প্লেয়ার টু প্লেয়ার এগ্রিমেন্টে পৌঁছে গেছেন বলেই সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে। এবং নিকো উইলিয়ামসের স্যালারি বা বেতন 12 মিলিয়ন ইউরো গ্রস হবে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া তাকে কিন্তু কিনতে গেলে তার যে রিলিজ ক্লজ 58 মিলিয়ন ইউরো সেটা পরিশোধ করতে হবে। তার পাশাপাশি বার্সেলোনা যদি ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে রুল এবং লিমিটেড যে স্যালারি ক্যাপ থাকে সেটা যদি অ্যাফোর্ড করতে পারে, তারা কিন্তু নিকো উইলিয়ামসকে ডেফিনেটলি বার্সেলোনা লেফট উইং পজিশনের জন্য সাইন করবে। আমরা লাস্ট সিজনে লামিন ইয়ামালের ইনজুরিতে বা তার অনুপস্থিতিতে আমরা দেখেছি যে বার্সেলোনা ওয়াইড থ্রেটে কতটা স্ট্রাগল করে। সো সেই দিক থেকে বিবেচনা করে লামিন ইয়ামালের যে সাইনিং সেটা কিন্তু অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং হবে। কারণ এর আগের যদি আপনি লাস্ট প্রাইম টাইম বার্সেলোনা দেখেন, তখন কিন্তু বার্সেলোনার এলিট লেভেলের উইঙ্গার, সেটা লেফট উইং বা রাইট উইং পজিশনে থাকুক, তারা কিন্তু সবসময় খেলাটার মোড়ই ঘুরিয়ে দিয়েছিলেন। কিন্তু লাস্ট কয়েক সিজনে স্পেশালি লামিন ইয়ামাল আসার পর অনলি বার্সেলোনার ওয়াইড থ্রেট কিন্তু লামিন ইয়ামাল ছিল। সো সেই দিক থেকে এখন যদি নিকো উইলিয়ামস বার্সেলোনাতে জয়েন করে, তাহলে কিন্তু বার্সেলোনার লেফট উইং এবং রাইট উইং দুই সাইডেই কিন্তু ওয়াইড থ্রেট থাকবে এবং যে কোনো অপোনেন্টের জন্য খুবই ডেঞ্জারাস হবে তাদেরকে ডিফেন্ড করা। সো তার পাশাপাশি বার্সেলোনা লেফট ব্যাক পজিশনে রিইনফোর্স করার চেষ্টা করছেন এবং বিভিন্ন খবর অনুযায়ী যে আলেক্স গ্রিমালদোকে বার্সেলোনা সাইন করাতে পারে। বায়ার লিভারকুসেনের এই স্প্যানিশ লেফট ব্যাক, সে কিন্তু লামাসিয়া গ্রাজুয়েট এবং 15 থেকে 20 মিলিয়ন ইউরো হয়তো লাগতে পারে তাকে সাইন করানোর জন্য, এবং যেটা বার্সেলোনার জন্য অ্যাফোর্ডেবল। সো এই দিক থেকে বিবেচনা করলে তাকেও কিন্তু হচ্ছে লেফট ব্যাক পজিশনে সাইন করতে পারে। আর লেভানডস্কির বয়স হিসেবে এবং তার কিন্তু এখনও বার্সেলোনাতে কন্ট্রাক্ট রয়েছে 1 বছরের, অর্থাৎ এই যতদূর জানা গেছে যে বার্সেলোনা কিন্তু এই বছরের জন্য তারা স্ট্রাইকার পজিশনের জন্য যাবে না, বরং তারা নেক্সট সামারে বিগ স্ট্রাইকার সাইন করানোর জন্যই কাজ করবে। আর যদি সেন্টার ব্যাক পজিশনে দেখেন, সেন্টার ব্যাক পজিশনে আপনার বেশ কিছু অপশন লিমিটেড রয়েছে, কারণ কিউবার্সি তাছাড়া আপনার রোনাল্ড আরাহু ইজ নট কনসিস্টেন্ট। তার পাশাপাশি ক্রিস্টিয়ানসেন খুবই ইনজুরি প্রন, গত সিজনে অধিকাংশ সময় মাঠের বাইরে ছিলেন ইনজুরির কারণে। আর তাছাড়া থাকলো ইনিগো মার্টিনেজ কিন্তু এবছর তার বয়স 34 বছর হয়ে যাবে। সো এই 34 বছরে লাস্ট সিজনের মতো ইনিগো মার্টিনেজ হাইয়েস্ট লেভেলে তার যে পারফরমেন্স তিনি দেখেছেন সেটা কন্টিনিউ করতে পারবেন কিনা, সেটাতেও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ ইনজুরিতে যদি একবার পড়ে যান, সেটা কিন্তু বার্সেলোনার জন্য স্পেশালি বার্সেলোনার ব্যাকলাইনে কিন্তু খুবই সমস্যা হবে। সো সব দিক বিবেচনা করে বার্সেলোনা সেন্টার ব্যাক পজিশনে সাইন করানোর জন্য কিন্তু চেষ্টা করবেন। এবং যেখানে শোনা যাচ্ছে যে আর্জেন্টিনার নতুন সেন্টার ব্যাক, আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডেন্টে খেলা কেভিন লোমা পাকানোকে, আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেন্ডেন্টে খেলা আর্জেন্টিনার জাতীয় দলের সদ্য ডাক পাওয়া কেভিন লোমপাকানোকে সাইন করাতে পারে। আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডেন্টে এবং সদ্য আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পাওয়া সেন্টার ব্যাক কেভিন লোমোনাকোকে সাইন করাতে পারে বলেই ধারণা করা হচ্ছে। এবং সেটা কিন্তু একটা বেটার কেমিস্ট্রি বা বেটার জুটি হবে পাউ কুভার্সির সাথে, যদি তাকে সাইন করাতে পারে। যথেষ্ট ইয়ং রয়েছে এবং তার ইমপ্রুভমেন্টের যথেষ্ট জায়গা রয়েছে। আমরা
গত সিজনে দেখেছি যে হান্সি ফ্লিকের অধীনে প্লেয়াররা অফ ফর্মে থাকা প্লেয়াররাও কীভাবে পারফরমেন্স করে তাদের ক্যারিয়ারের গ্রাফটাই চেঞ্জ করতে পারে বা কমপ্লিটলি সিনারিটাই অন্যদিকে চলে যায়। সো সব দিক বিবেচনা করে বার্সেলোনা গোলকিপিং, লেফট উইং পজিশন, লেফট ব্যাক এবং সেন্টার ব্যাক পজিশনেও সাইন করতে পারে বলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। সো এটাই আলটিমেটলি বার্সেলোনার এই সামার ট্রান্সফার উইন্ডোর ট্রান্সফার টার্গেট হবে বলেই ধারণা করা হচ্ছে। সো আপনার কাছে কি মনে হয়, আর কি কোনো পজিশনে প্লেয়ার সাইন করানো দরকার, বা বার্সেলোনা যাদেরকে টার্গেট করছে বা এই পজিশনে কি পারফেক্ট আছে কিনা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।